থেকে যে যেখান থেকে আমার এই ক্লাসে সংযুক্ত হয়েছো, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জামাল, অ্যাসোসিয়েট প্রফেসর, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সের চ্যাপ্টার নাম্বার 6। আজকের আমাদের লেকচার নাম্বার 7। আজকে আমরা লেকচারে দেখব AIS, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। প্রথমে দেখব অ্যাকাউন্টিং সিস্টেম, এরপরে দেখব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তোমরা অনেকেই আগে নাম শুনেছো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তার আগে সবাইকে আমি সবার জন্য আমি কামনা করছি যে সবাই যেন সুস্থ আছো, ভালো আছো, সেফলি আছো, বাসায় সবাই নিরাপত্তার সাথে আছো। তো ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করি। ওকে, অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে পদ্ধতি, হিসাব বিজ্ঞানের যে পদ্ধতিগুলো রয়েছে, এই হিসাব বিজ্ঞান পদ্ধতিগুলোকে এখন আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি। তিনটি রয়েছে, তবে প্রধানত দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে মেকানাইজড অথবা মেকানিক্যাল সিস্টেম। ম্যানুয়াল সিস্টেমটা কি? দেখো, এই যাবত তোমরা ক্লাস 9-10 যা যা হাতে কলমে শিখে এসছো যে লেনদেন চিহ্নিতকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ, রেওয়া মিল, সমন্বয় দাখিলা সমন্বিত রেওয়া মিল, এরপরে আর্থিক বিবরণী যে প্রস্তুতগুলো করেছো, এই সমস্ত জিনিস আমরা খাতায় কলমে করেছি। এগুলো ছিল আমাদের ম্যানুয়াল সিস্টেম বা ম্যানুয়াল পদ্ধতি। আমরা শিখতে গিয়ে বর্তমানে স্কুল কলেজে যেগুলো শিখেছি সেগুলো সব হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। ওকে, তাহলে হাতে লেখার মাধ্যমে সব ধরনের হিসাব আমরা একটু দেখা দিচ্ছি। হাতে লেখার মাধ্যমে সব ধরনের হিসাব লিখন বা হিসাব সংরক্ষণ সম্পন্ন করাকে ম্যানুয়াল পদ্ধতি বলা হয়। অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতি মানে হচ্ছে হাতে লিখে তুমি সমস্ত হিসাব প্রক্রিয়া কাজটা সম্পন্ন করছো, জাবেদা লিখছো, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করছো, সমস্ত নিয়ম কানুন মেনে, ডেবিট ক্রেডিটের নিয়ম কানুন মেনে, এরপর আর্থিক বিবরণী প্রস্তুত করছো, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, হিসাব বিজ্ঞানের নীতি, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, হিসাব বিজ্ঞানের যে অ্যাজাম্পশন গুলো ছিল, হ্যাঁ, এই সবগুলো মেনে যে আমরা করছি, হাতে কলমে যেগুলো করছি, সেটা হচ্ছে তোমার ম্যানুয়াল সিস্টেম। তো আমরা স্কুল কলেজে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। ঠিক আছে, তো এখন এই ম্যানুয়াল সিস্টেম থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়েছি, কারণ যুগ কিন্তু পাল্টিয়েছে, যুগ সামনের দিকে যাচ্ছে, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে। বিশেষ করে কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে আমাদের হাতের কাজগুলো এখন খুব দ্রুততার সাথে করতে পারি, নির্ভুলতার সাথে করতে পারি এবং অনেকগুলো কাজ একত্রে করতে পারি। তাহলে এখন কম্পিউটার যেহেতু চলে আসছে, আমরা কম্পিউটারকে ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টিং এর কাজগুলো করতে পারি। এখন আমাদের আরেকটা চলে এসছে, সেটা হচ্ছে তোমার ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি চলে এসছে, কাজ করছে না, ওকে, এখন চলে এসছে যান্ত্রিক হিসাব রক্ষণ পদ্ধতি বা মেকানাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। তো যান্ত্রিক হিসাব রক্ষণ পদ্ধতিটা কি? বিভিন্ন ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহের জন্য লেনদেনের লিপিবদ্ধকরণ হতে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত যাবতীয় কার্যাবলী যন্ত্রের মাধ্যমে সম্পাদন পদ্ধতিকে যান্ত্রিক হিসাব পদ্ধতি বলা হয়। অর্থাৎ দেখবা তুমি যখন এগোরাতে যাও বা মিনা বাজারে যাও বা সুপার শপগুলোতে যাবা, সেখানে দেখবা যে তুমি একটা ট্রলি নিলা, যে যা যা তোমার দরকার, যে সমস্ত পণ্যগুলো দরকার পছন্দ নিয়ে নিলা, চলে আসলা, যখন কাউন্টারে আসলে কাউন্টারে কি করলো দেখবা যে একটা বারকোড রিডার দিয়ে রিড করে, যা যা পণ্য নিয়ে আছে সব ইনপুট চলে যায় কোথায়? কম্পিউটারে। এই যে কম্পিউটারে ইনপুট চলে গেল, এই ইনপুট দিয়ে সে কি করবে? জার্নালে পোস্টিং দিবে, জার্নাল থেকে লেজার করবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করবে, সব সাথে সাথে করে ফেলবে। ইভেন তুমি যদি চাও আর্থিক বিবরণীও সাথে সাথে বের করে দেবে। প্রত্যেকটা ট্রানজাকশনের পরপরই এই লেনদেনের প্রভাব সব জায়গায় পড়ে যাবে। তার মানে এখন আমাদের এই যে হিসাব রক্ষণ পদ্ধতি, এই হিসাব রক্ষণ পদ্ধতি সম্পূর্ণ চলে গিয়েছে যান্ত্রিক পদ্ধতিতে। যদি আমরা এটাকে ব্যবহার করি, এক একটা প্রতিষ্ঠান এক একটা ব্যবহার করে, যে প্রতিষ্ঠান ধরো এই কম্পিউটার বেসড হিসাব রক্ষণ পদ্ধতি অ্যাফোর্ড করতে পারে না, তাহলে ম্যানুয়ালি করে। কারণ হচ্ছে যে এই কম্পিউটার সিস্টেম আনতে হলে, বারকোড রিডার আনতে হলে ওরকম সেটআপ লাগবে, ওরকম দক্ষ ব্যক্তি লাগবে, হ্যাঁ, ওরকম সফটওয়্যার লাগবে, তো খরচ বেশি আছে। মেকানিক্যাল বা মেকানাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে খরচটা বেশি, কিন্তু কাজ করে দেয় খুবই দ্রুত, খুবই নির্ভুলতার সাথে। তাহলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। তাহলে আমাদের কাছে সামনে দুটোই আছে, ম্যানুয়াল পদ্ধতি আছে, মানে তোমার ম্যানুয়াল সিস্টেম রয়েছে এবং মেকানাইজড অ্যাকাউন্টিং সিস্টেম রয়েছে। এখন এই অ্যাকাউন্টিং সিস্টেম থেকে আমরা চলে এসেছি সামনের দিকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে। এখন আমরা হিসাব পদ্ধতি বলি না, এখন আমরা বলি হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি। এখন কারণ হচ্ছে যে অ্যাকাউন্টিং আমরা জানি যে তোমার ডেটাগুলোকে নিয়ে, লেনদেনগুলোকে নিয়ে কি করে? প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য সৃষ্টি করে, তথ্য তৈরি করে এবং তার প্রয়োজনীয় ব্যবহারকারীকে সরবরাহ করে। তার মানে হিসাব বিজ্ঞান এখন একটা পদ্ধতি না, এটা এখন একটা তথ্য পদ্ধতি হয়ে গেছে। তাহলে এখন আমরা চলে এসেছি কোথায়?
এখন আমরা চলে এসেছি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে। তাহলে আসলে দেখি এআইএস বা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায়। দেখো এখানে বলছে অ্যান অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা সংক্ষেপে বলে এআইএস ইজ দ্য স্ট্রাকচার, এটা হচ্ছে একটা কাঠামো, স্ট্রাকচার, হ্যাঁ, গঠন প্রণালী বা কাঠামো, এমন একটা স্ট্রাকচার দ্যাট এ বিজনেস ইউজেস টু কালেক্ট, স্টোর, ম্যানেজ, প্রসেস, রিট্রাইভ এন্ড রিপোর্ট ইটস ফাইন্যান্সিয়াল ডাটা। অর্থাৎ এমন একটা স্ট্রাকচার, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বলতে এমন একটা স্ট্রাকচার বোঝাচ্ছে যে স্ট্রাকচারটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করার মাধ্যমে, যে স্ট্রাকচারের মাধ্যমে তোমার আর্থিক যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে কালেক্ট করে, স্টোর করে, ব্যবস্থাপনা করে, প্রক্রিয়াজাত করে এবং সেখান থেকে তথ্যগুলো বের করে, রিপোর্ট আকারে তথ্যগুলো বের করে এবং বের করে কি করে, যারা প্রয়োজনীয় ব্যবহারকারী আছে তাদের নিকটে সরবরাহ করে দেয়। সো ইট ক্যান বি ইউজড বাই, তাই এই তথ্যটা কারা কারা ব্যবহার করতে পারে, ইট ক্যান বি ইউজড বাই অ্যাকাউন্টেন্ট, কনসালটেন্ট, হিসাব বিজ্ঞানীরা এটা ব্যবহার করতে পারে, কনসালটেন্টরা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ব্যবহার করতে পারে, বিজনেস অ্যানালিস্ট যারা ব্যবসায়িক বিশ্লেষণ করতে চায় তারা ব্যবহার করতে পারে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজার্স তো অবভিয়াসলি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অডিটর, রেগুলেটরি বডিজ মানে নিয়ন্ত্রণকারী সংস্থা এন্ড ট্যাক্স এজেন্সিজ এবং আয়কর কর্তৃপক্ষ সবাই এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম থেকে তথ্য নিয়ে ব্যবহার করতে পারে। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। তাহলে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম হচ্ছে কোন একটা কারবারি প্রতিষ্ঠানের এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারের মাধ্যমে আর্থিক তথ্যগুলোকে, ডেটাগুলোকে, তথ্য এবং উপাত্তগুলোকে কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রক্রিয়াজাত করা হয় এবং তথ্য সেখান থেকে তৈরি করে রিপোর্ট আকারে বের করা হয় এবং প্রয়োজনীয় যারা ব্যবহারকারী রয়েছে, অ্যাকাউন্টেন্ট আছে, কনসালটেন্ট আছে, বিজনেস অ্যানালিস্ট আছে, ম্যানেজার আছে, সিএফওস আছে, অডিটর আছে, এদের নিকটে পৌঁছে দেয়। হ্যাঁ, এই পৌঁছে দেওয়ার যে স্ট্রাকচারটা বা গঠনটা সেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। এখন এই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করতে হয়। ডিপেন্ড করছে যে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আকার কি রকম রয়েছে, লেনদেনের প্রকৃতি কি রকম রয়েছে, এরপরে সেটা কি ম্যানুয়াল না মেকানাইজ, সবগুলোর উপরে ভিত্তি করে তোমার এই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা ডেভেলপ করতে হয়। তাহলে এই সিস্টেমটা ডেভেলপ করতে তোমাকে কিছু কিছু জিনিস লাগে। আচ্ছা, একটা কথা বলে নিই, এই ডেফিনেশনের কাছাকাছি একটা ডেফিনেশন দিয়েছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া বলছে অ্যান অ্যাকাউন্টিং অ্যাজ এন ইনফরমেশন সিস্টেম, মানে অ্যাকাউন্টিং এখন এক হয়ে গেছে ইনফরমেশন সিস্টেম, তথ্য পদ্ধতি, ইজ এ সিস্টেম অফ কালেক্টিং, স্টোরিং এন্ড প্রসেসিং, আগের মতোই কালেক্টিং, স্টোরিং এন্ড প্রসেসিং ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং ডাটা দ্যাট আর ইউজড বাই ডিসিশন মেকার্স। ওখানে স্পেসিফিক ভেঙে ভেঙে নাম বলেছিল, আর এখানে উইকিপিডিয়া সেটাকে বলছে যে ডিসিশন মেকার্স। ওখানে ছিল তোমার অ্যাকাউন্টেন্ট, কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট ইত্যাদি ইত্যাদি। তো যেটা বলছিলাম, আমরা ব্যাক করো, যে একটা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম একটা অর্গানাইজেশনের, একটা প্রতিষ্ঠানের কেমন হবে বা কিরকম হওয়া উচিত, এটা কিন্তু ডিজাইন করতে হয়। ডিজাইন করার আগে তোমাকে এই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের কতগুলো নীতি রয়েছে, মৌলিক নীতি, এই নীতিগুলোকে যদি অনুসরণ করে করো তাহলে এই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম অর্থাৎ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি, ওই প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতিটা একেবারেই তোমার মানে এফিশিয়েন্ট হবে, ইফেক্টিভ হবে। তাহলে কি কি নীতিগুলো অনুসরণ করতে হবে? চারটা নীতি অনুসরণ করতে হবে, যাকে আমরা বলছি প্রিন্সিপালস অফ এআইএস অথবা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যয় সুবিধা নীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি কস্ট বেনিফিট প্রিন্সিপাল। এই কস্ট বেনিফিট প্রিন্সিপালটা কি? কস্ট বেনিফিট প্রিন্সিপালটা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এই সিস্টেমটা ডিজাইন করতে যে খরচটা হবে, তার থেকে এই সিস্টেম থেকে প্রাপ্ত সুবিধাটা যেন বেশি হয় অথবা কমপক্ষে সমান হয়। এই নীতির অনুসরণ করতে হবে। তার মানেটা কি বুঝলাম না? মানেটা হচ্ছে তুমি যদি একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার নিয়ে আসো, বারকোড রিডার নিয়ে আসো, একটা সফটওয়্যার কিনে নিয়ে আসো, অনেক লক্ষ টাকা দিয়ে, ৮০,০০০ টাকা দিয়ে, ৯০,০০০ একটা সফটওয়্যার কিনে নিয়ে আসো, অথচ তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা ছোটখাটো, বেশি লেনদেন নাই, ওর জন্য কিন্তু এটা মানানসই হবে না। তাহলে ওর জন্য তুমি যদি এই মেকানাইজড অ্যাকাউন্টিং সিস্টেম করো, বা আরো অনেক ভাউচিং সিস্টেম আছে, অথবা ধরো ভাউচারের সিস্টেম করা আছে, তারপরে ক্যাশ বুকের সিস্টেম করা আছে, আরো যে সিস্টেমগুলো আছে, খালি তো তোমার ওই কম্পিউটারের সিস্টেমটাই অ্যাকাউন্টিং সিস্টেম না, আরো বেশ কিছু আছে, আমি সামনে আরো আলোচনা করবো। তাহলে তোমার এই অ্যাকাউন্টিং সিস্টেমটা যে তুমি ডেভেলপটা করবা, যে খরচটা হবে, সেই খরচের বিনিময়ে প্রাপ্ত সুবিধা যেন তার চেয়ে বেশি হয়। হ্যাঁ, মশা মারতে যেন কামান দাগাতে না হয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী, আকার অনুযায়ী, ধরন অনুযায়ী তোমাকে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে হবে, এবং এই ডিজাইন করতে গিয়ে ডিজাইনের যে খরচটা পড়বে, খরচ থেকে যেন, খরচের বিনিময়ে প্রাপ্ত সুবিধা, অর্থাৎ এই ডিজাইন থেকে প্রাপ্ত সুবিধা যেন খরচের চেয়ে অবশ্যই বেশি হয়।
এই একটা নীতি অনুসরণ করতে হবে। সেকেন্ড যে নীতি আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্রিন্সিপাল। তোমাকে কন্ট্রোল প্রিন্সিপাল বা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার নীতিটাকে অনুসরণ করতে হবে। এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার নীতি বলতে কি বোঝায়? তোমার নগদ, স্থায়ী সম্পত্তি বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোকে এমন ভাবে অ্যাকাউন্টিং সিস্টেম ডিজাইন করতে হবে যাতে করে সমস্ত চুরি, জালিয়াতি এগুলো অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যায়। কিভাবে? মনে করো তুমি বললা যে 2000 টাকা পর্যন্ত খরচের জন্য হয়তো ম্যানেজারের অনুমোদন লাগবে না, হ্যাঁ, ক্যাশিয়ার এগুলো করতে পারবে এবং ভাউচার সংরক্ষণ করবে। কিন্তু যদি 2000 এর উপরে কোনো খরচ করতে হয় তাহলে অমুক ম্যানেজারের বা অমুক ম্যানেজারের অথবা ডিরেক্টরের সিগনেচার লাগবে। তাহলে হলো কি, তোমার দেখা যাচ্ছে যে যখনই কোনো খরচ হবে তখনই কিন্তু ভাগ করা আছে যে কার কাছ থেকে অনুমোদন নিতে হবে। 2000 এর নিচে হলে ক্যাশিয়ারের কাছ থেকে, 2000 এর বেশি হলে ওর কাছ থেকে। এই যে অনুমোদনের যদি ব্যবস্থা নিতে হয়, অনুমোদন নিয়ে খরচটা করতে হবে, তাহলে কিন্তু খরচে জুলি মানে জালিয়াতি হওয়ার কিন্তু সম্ভাবনাটা কমে যায়। একইভাবে আবার মনে করো যে টাকার পেমেন্টটা যে করবে, যেমন ধরো ক্যাশিয়ার টাকাটা পেমেন্ট করবে, যে টাকা পেমেন্ট করবে তার হাতে কিন্তু অনুমোদনটা থাকবে না, অনুমোদন আরেক জায়গা থেকে হবে, পেমেন্ট আরেক জায়গা হবে। এরকম যদি থাকে যে ম্যানেজার অনুমোদন করবে বা অ্যাকাউন্টেন্ট রেকর্ড করবে আর পেমেন্টটা করবে ক্যাশিয়ার, যদি এমন হয় যে ক্যাশিয়ারে দিচ্ছে ক্যাশিয়ারে লিখছে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে সে কি করবে, যে 3000 টাকা দিয়ে লিখে ফেললো 4000 টাকা, কারণ তার হাতে তো লিখাটাও তার হাতে দেওয়াটাও কেউ তো চেক করতে যাচ্ছে না। তাহলে তোমার সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে, তোমার অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন তোমার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থাকে। অর্থাৎ তোমার রেকর্ড করবে আরেকজন, পেমেন্টটা করবে আরেকজন, অনুমোদন দিবে আরেকজন, তাহলে 3 দিক দিয়ে হয়ে যাচ্ছে, চুরি জালিয়াতি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে, অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে খাপ খাওয়ানোর নীতি বা মানিয়ে থাকার নীতিটা অনুসরণ করতে হবে। যেমন মনে করো যে একটা প্রতিষ্ঠান চাচ্ছে যে সে তার প্রোডাক্ট ওয়ারি ট্রানজাকশন রেকর্ড করবে এবং প্রফিট বের করবে, প্রোডাক্ট ওয়ারি। আবার আরেকটা প্রতিষ্ঠান চাচ্ছে যে না, আমি জেলা ওয়ারি চাচ্ছি বা অঞ্চল ভিত্তিক চাচ্ছি, যে যেমন ধরো দক্ষিণাঞ্চলে কেমন, পশ্চিমাঞ্চলে, পূর্বাঞ্চলে, উত্তরাঞ্চলে আমি অঞ্চল ভিত্তিক ট্রানজাকশন রেকর্ড করে অঞ্চল ভিত্তিক প্রফিট জানতে চাচ্ছি, কোন অঞ্চলের প্রফিট কি রকম, এরকম জানতে চাচ্ছি। তাহলে যে যেরকম প্রতিষ্ঠানের যেরকম চাহিদা রয়েছে তার সাথে খাপ খাওয়িয়ে তোমাকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করতে হবে। প্রোডাক্ট ওয়ারি যদি হয় তাহলে প্রোডাক্ট ওয়ারি অ্যাকাউন্টিং সিস্টেম ডিজাইন করতে হবে, অঞ্চল ভিত্তিক হলে অঞ্চল ভিত্তিক করতে হবে। তাহলে এই নীতিটা অনুসরণ করে তোমাকে তোমার হিসাব পদ্ধতিটা ডিজাইন করতে হবে। এরপরে নমনীয়তার নীতি, তোমার নীতিটা এমন হওয়া উচিত, এমন ভাবে ডিজাইন করবা যেন যে কোনো সময় একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় সুইচ করা যায়। যেমন মনে করো আমি এখন ছোটখাটো প্রতিষ্ঠান রয়েছে, এখন আমি ম্যানুয়াল পদ্ধতিতে হিসাব রাখছি, যদি যখন বড় হবে আমি হয়তো এখান থেকে মেকানাইজ পদ্ধতিতে সুইচ করার একটা সম্ভাবনা রয়েছে। তাই তোমাকে এমন রিজিড হলে হবে না, পদ্ধতি এমন ভাবে করতে হবে যেন, এমন ফ্লেক্সিবল ভাবে ডিজাইন করতে হবে যেন যে কোনো সময় সুইচ করে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে যাওয়া যায়। অ্যাকাউন্টিং সিস্টেমটা, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে। তো এই কয়েকটা নীতি অনুসরণ করে তুমি যদি তোমার একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ডিজাইন করো, তাহলে সেটা অবশ্যই এফিশিয়েন্ট হবে এবং ইফেক্টিভ হবে। ঠিক আছে, এখন তুমি বলো, মনে করো আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি, তোমাকে আমি এখন প্রশ্ন করি যে একটা প্রতিষ্ঠানে, দেখো নর্মালি একটা কথা বলি যে একটা প্রতিষ্ঠানে নর্মালি বেশিরভাগ লেনদেন কোনগুলো হয়? সারাদিনে একদিনে মনে করো কতগুলো লেনদেন হয়, বাইরে সম্ভবত বৃষ্টি হচ্ছে, তো যাই হোক একদিনে কতটুকু লেনদেন হয় প্রতিষ্ঠান ভেদে ভ্যারি করে। তোমাকে আমি ধরো এক জায়গায় নিয়ে যাই, তুমি একটা সুপার শপে চলে যাও, ধরো এগোরায় যাও বা মিনা বাজারে যাও, ওখানে অবশ্যই অনেকে গিয়েছো বা স্বপ্নেতে। তো এই সমস্ত আউটলেটে গিয়ে দেখবা যে তোমার গেটের সামনে অনেকগুলো কাউন্টার রয়েছে, অনেকগুলো কাউন্টার বলতে কোথাও 2টা থেকে কোথাও 4টা, কোথাও 5টা কাউন্টার রয়েছে, এবং প্রত্যেকটা কাউন্টারে মোটামুটি একবার লাইন, কাস্টমার লাইন ধরে রেখেছে। কারণ তারা কি করছে, যার যেটা প্রোডাক্ট দরকার সেগুলো পছন্দ করে নিয়েছে এবং ট্রলি করে নিয়ে এসছে, এখন এখানে হিসাব হবে। ফাইন। তো এখন আমি তোমার কাছে যেটা বলতে চাচ্ছি যে মনে করো যে তোমার একটা কাউন্টার থেকে একজন কাস্টমারকে সার্ভ করতে 2 মিনিট লাগে বা ধরো 5 মিনিট লাগে, তাহলে একটা কাউন্টার থেকে একজন যদি 5 মিনিট হয় তাহলে ঘন্টায় 12 জন, 10 ঘন্টা যদি সুপার শপটা খোলা থাকে তাহলে 120 জন, যদি কাউন্টার 5টা হয় তাহলে 600 জনকে সার্ভ করছে, তার মানে 600টা ক্রয় বিক্রয় রেকর্ড করছে। এবং এই ক্রয় বিক্রয়ের মধ্যে আবার কিন্তু সবগুলো ক্যাশে থাকে না, কিছুটা আবার ক্রেডিট হয়, যেমন অনেকে ক্রেডিট কার্ড ইউজ করে, ডেবিট কার্ড ইউজ করে, অনেকে ক্যাশ টাকা দেয়, অনেকে বিকাশে পেমেন্ট দেয়। ফাইন, তাহলে এতগুলো কাস্টমারের কাছে বিক্রি করছে একটা প্রতিষ্ঠান, রেকর্ড করছে। ফাইন, এরপরে আবার মনে করে এই যে বিক্রি করছে, বিক্রি করার আগে কি পণ্যগুলো কেনা হয়নি? অবশ্যই কেনা হয়েছে। সকালবেলা যখন আমরা ঘুমিয়েছিলাম তখন ভোর 5টার সময় চাল চলে এসছে, মাছ সরবরাহকারী মাছ দিয়েছে, আলু সরবরাহ করে আলু দিয়েছে, তেল সরবরাহ করে তেল দিয়েছে, সবগুলো কিন্তু আগে
তোমার স্টোর হয়েছে, সবগুলো সাজিয়ে রেখেছে, তারপরে 9টার সময় দোকান খুলেছে, 8টার সময় দোকান খুলেছে, আমরা সুপার শপে গিয়ে কেনাকাটা করছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে কিন্তু প্রচুর সংখ্যক লেনদেন হয়, এই যে 500-600 লেনদেন হয়, ক্রয় হয়, বিক্রয় হয়, এতগুলো লেনদেন যদি আমরা ম্যানুয়াল সিস্টেমে হোক বা ট্র্যাডিশনাল সিস্টেমে যদি রেকর্ড করতে চাই, তাহলে একটু চিন্তা করে দেখো, যখন আমাদেরকে 10টা ক্লাস 9-10 অথবা এইচএসসি তে যখন 10টা ট্রানজাকশন দিয়ে বললো জাবেদা করো, খতিয়ানে স্থানান্তর করো, রেওয়া মিল প্রস্তুত করো, তো 10টা ট্রানজাকশন যদি হয়, তাহলে 10টা ট্রানজাকশনের জন্য একটা ডেবিট একটা ক্রেডিট 20টা। এরপরে আবার কি আসবে, সেই সাথে আবার ব্যাখ্যা লাগবে। হ্যাঁ, ব্যাখ্যা লাগবে বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা আমি বলছি ব্যাখ্যা লাগবে বলতে, এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, কোথায় ছিলাম আমরা? তো এখন তোমাকে 10টা ট্রানজাকশন যদি বলে জাবেদা করো, খতিয়ান করো এবং রেওয়া মিল করো, হ্যাঁ কি কিছু বলবা? ওকে, জাবেদা করো, খতিয়ান করো, রেওয়া মিল করো, তাহলে 10টার জন্য জাবেদার ছক কাটতে হবে, 20টা ট্রানজাকশন দিতে হবে, এক লাইন করে ব্যাখ্যা দিতে হবে। তাহলে 10টার জন্য 10টা ডেবিট 10টা ক্রেডিট, এক লাইন করে ব্যাখ্যা, 30টা জাবেদা রাখলে 30টা লাইন লিখতে হবে, অ্যামাউন্ট লিখতে হবে। এরপরে খতিয়ানে পোস্টিং দিতে হবে, খতিয়ান 20টার জন্য খতিয়ান অ্যাকাউন্ট কয়টা হবে, না হলে 15টা খতিয়ান অ্যাকাউন্ট হবে, তাহলে কি পরিমাণ সময় লাগবে? এটা গেল তোমার 10টা ট্রানজাকশনের কথা। যদি সেটা 50টা হয়, যদি সেটা 100টা হয়, যদি সেটা 500টা হয়, একদিনে যদি তোমাকে বলা জাবেদা করো আর খতিয়ান করো, রেওয়া মিল করো, তুমি একটু চিন্তা করে দেখো তোমার কি পরিস্থিতি দাঁড়াবে। একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে তোমার কি অবস্থা, মানে কি রকম প্রেসার, স্ট্রেসের মধ্যে থাকবা যে এই 500টা ট্রানজাকশন তোমার আজকেটা রেকর্ড করতে দিয়েছে। এমন না যে আজকেটা তোমাকে এক সপ্তাহ দিয়েছে আপনি রেকর্ড করতে থাকেন, কালকে আবার এরকম ট্রানজাকশন হবে, পরশু আবার এরকম ট্রানজাকশন হবে। তাহলে এখন কি করা যায়? এই পরিস্থিতি থেকে আমরা এখন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তথ্য পদ্ধতিকে ইজি করতে চাচ্ছি, দ্রুত করতে চাচ্ছি, সহজ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করা যায় একটু চিন্তা করো কিভাবে করা যায়। আচ্ছা এখন আসো আমরা দেখি যে এক কাজ করি, আমরা শুধু সবগুলো সাধারণ জাবেদা রেকর্ড করব না, আমরা ট্রানজাকশন গুলোকে তাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা জাবেদা রেকর্ড করব। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা মানে, মনে করো যে আমি চিন্তা করলাম যে আমার যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো প্রধানত কয়টা ক্যাটাগরি, লেনদেনগুলো প্রধানত কয়টা ক্যাটাগরি বলতে পারো? ব্রড ক্যাটাগরি। লেনদেন কয় প্রকার হতে পারে কেউ বলতে পারবা? লেনদেনগুলোর ব্রড ক্যাটাগরি কয়টা হতে পারে? আচ্ছা আমি হেল্প করছি। লেনদেনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রেডিট বাকিতে লেনদেন, আর একটা হচ্ছে নগদ লেনদেন, ক্যাশ ট্রানজাকশন এবং ক্রেডিট ট্রানজাকশন। ওকে, আচ্ছা আমি একটু স্টপ শেয়ারে দিচ্ছি 1 মিনিটের জন্য। ওকে, হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা, স্ক্রিন শেয়ার দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং কথা শোনা যাচ্ছে। তার মানে লেনদেনকে প্রধানত ব্রড ক্যাটাগরিতে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নগদে লেনদেন এবং একটা হচ্ছে বাকিতে লেনদেন। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান যত লেনদেনগুলো হয় তার ব্রড ক্যাটাগরি হচ্ছে দুইটা, নগদে এবং বাকিতে। এবার আরেকটু ফার্দার ক্লাসিফিকেশন করো তো, বাকিতে যে লেনদেনগুলো হয় এই বাকিতে লেনদেনগুলো কয় ভাগে হতে পারে কেউ কি বলতে পারবা? দুই একজন একটু আনমিউট করে রাখো, আমি মাঝে মধ্যে কোশ্চেন করবো যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসের মধ্যে আছো কিনা। পার্টিসিপেন্ট দুই একজন একটু আনমিউট করো, আমার সাথে কথা বলবা। ওকে, যেটা বলছিলাম বাকিতে যে লেনদেনগুলো হয়, বাকিতে লেনদেনগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যেতে পারে? বাকিতে লেনদেনগুলোকে দুভাবে ভাগ করা যেতে পারে। কি কি? সেটা হচ্ছে তোমার ক্রেডিট পারচেজ বাকিতে ক্রয় এবং ক্রেডিট সেলস বাকিতে বিক্রয়। অর্থাৎ বাকিতে যত লেনদেন হয় দুইটাই, হয় ক্রয় করি বাকিতে আর না হয় বিক্রয় করি বাকিতে, এর বাইরে তো কিছু না। যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা করি, আর ব্যবসায়িক লেনদেন মানেই হচ্ছে হয় ক্রয় করি না হয় বিক্রি করি, এই তো দুইটা। আচ্ছা এখন আসো নগদ লেনদেন যেগুলো আছে, নগদ লেনদেন আবার প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারে। নগদ যে লেনদেনগুলো হয় দুইটা ঘটনা করতে পারে, হয় নগদ দিচ্ছি আর না হয় নগদ নিচ্ছি, অর্থাৎ হয় ক্যাশ রিসিভ করছি আর না হয় ক্যাশ পেমেন্ট করছি। তাহলে নগদ যে লেনদেনগুলো সেটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট। এখন আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে আমাদের লেনদেনগুলো প্রধানত দুইটা ভাগ, নগদে এবং বাকিতে। বাকিতের মধ্যে আবার দুইটা ভাগ, বাকিতে ক্রয় বাকিতে বিক্রয়। নগদের মধ্যে দুইটা ভাগ, নগদ প্রাপ্তি নগদ প্রদান। এর বাইরে কি আর কোনো ট্রানজাকশন তুমি মাথায় আনতে পারো? বাকিতে ক্রয় বাকিতে বিক্রয়, নগদ পেয়েছি নগদ পরিশোধ করেছি, চারটা। এর বাইরে কি কোনো ট্রানজাকশন হতে পারে? হ্যাঁ হতে পারে, খুব কম। এই চারটা ক্যাটাগরি করে ফেললে একদম খুব কম ট্রানজাকশন রয়ে যাবে। যেমন ধরো অবচয় ধার্য করতে হবে, এটা নগদ না বাকি না, অবচয় ধার্য করতে হবে, এটা বাকিতে ক্রয় বিক্রয়ের মধ্যে পড়ে না বা নগদের মধ্যে পড়ে না। অনাদায়ী পাওনা
এত টাকা লিখতে হবে। হ্যাঁ, অথবা ধরো বেতন বকেয়া রয়েছে, বাকিতে ক্রয় বাকিতে বিক্রয়ের মধ্যে পড়ে না, কিন্তু বকেয়া লেনদেন, বেতন বকেয়া রয়েছে। তো এরকম কিছু রয়ে গেছে, এগুলো কিন্তু প্রত্যেক দিনের লেনদেন না, এগুলো হয়তো বছরে একবার অবচয় ধরতে হবে। বেতন বকেয়া আছে মাসে হয়তো একবার, খুব ছিটাফোটা। কিন্তু প্রত্যেক দিনে যে 600টা ক্রয় আর 600টা বিক্রয়, ওই যে সুপার শপে দেখলাম, আর 100টা ক্রয়, এই লেনদেনগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে ফেললাম। কেন ক্যাটাগরাইজ করলাম তুমি দেখো, একটু চিন্তা করে দেখো। মনে করো যে আমরা এদিকে তোমাকে একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে ক্যাটাগরাইজটা করলাম, এই ক্যাটাগরাইজ করার সুবিধাটা আমরা কিভাবে একটু বলছি। মনে করো আমি বাকিতে ক্রয় করেছি, মাছওয়ালার কাছ থেকে ক্রয় করেছি, মিস্টার এক্স এর কাছ থেকে ক্রয় করেছি 10,000 টাকা, ওকে। আবার ধরো তোমার চাউলওয়ালার কাছ থেকে চাউল ক্রয় করেছি বাকিতে, ওয়াই এর কাছ থেকে বাকিতে ক্রয় করেছি, আবার জেড এর কাছ থেকে বাকিতে ক্রয় করেছি। তো এরকম যত বাকিতে ক্রয় আছে সবগুলোর জন্য আমাকে জাবেদা দিতে হয়। কিভাবে দিতে হয়? ক্রয় ডেবিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। আবার ব্যাখ্যা লিখতে হয়, যেহেতু এক্স এর নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো। আবার ওয়াই এর জন্য যেটা কিনেছি সেটা আবার কি লিখছি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ওয়াই, ক্রেডিট, যেহেতু ওয়াই এর নিকট হতে ধারে ক্রয় করা হলো। এমনি ভাবে জেড, এমনি ভাবে 10 জনের কাছ থেকে কিনলে 10 বার একই জিনিস বারবার ঘুরে দিতে হচ্ছে। কি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, শুধু চেঞ্জটা কোথায় হচ্ছে? এক্স ওয়াই জেড, এটুকু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি এমন একটা কাজ করি যেগুলো একটা কমন, যত ক্রয় আছে কমন কি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমি ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট একটা বইয়ের মধ্যে লিখে দিলাম, উপর এক জায়গায় লিখে দিলাম, লিখে এখন শুধু যত বাকিতে ক্রয় আসবে সব ওই বইতে পাঠিয়ে দিব, খালি লিখবো কি? নামগুলো লিখবো, এক্স 10,000, ওয়াই 20,000, জেড 25,000, এ 30,000, বি 40,000। তাহলে কি হলো? শুধু নাম লিখে টাকা বসা দিচ্ছি। তাহলে আমাকে ডেবিটেড লিখতে হচ্ছে না, ক্রয় ডেবিট বারবার লিখতে হচ্ছে না, প্রদেয় হিসাব ক্রেডিট বারবার লিখতে হচ্ছে না, ব্যাখ্যা বারবার লিখতে হচ্ছে না। তাহলে দেখো কাজ কত কমে গেল। তাহলে আমরা যদি লেনদেনগুলোকে এরকম ব্রড ক্যাটাগরি করি, ব্রড ক্যাটাগরিগুলোর যেগুলো বেশি বেশি সংগঠিত সেগুলোর জন্য আলাদা আলাদা বই রাখি, তাহলে আমাদের কাজগুলো একদম সহজ হবে। যেমন বাকিতে ক্রয়গুলো লিখতে সহজ করতে পারবো, বাকিতে বিক্রয়গুলো একইভাবে লিখবো, বিক্রয় জাবেদা লিখে দিব। ধরো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এক জায়গায় লিখে রাখলাম, এটা বারবার লিখতে হবে না। এখন যদি যার কাছে বিক্রি করবো তার নাম লিখবো, টাকা বসাবো, নাম লিখবো, টাকা বসাবো, ইজিলি হয়ে গেল। তাহলে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা খুব দ্রুত হয়ে গেল, এবং যখনই এটা কাজটা কমে আসবে তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে এই ট্রানজাকশনের উপর ভিত্তি করে আসো আমরা দেখি যে আমরা জাবেদাগুলোর একটা রাখলাম না, এখন আমরা বিশেষ বিশেষ লেনদেনের জন্য বিশেষ বিশেষ জাবেদা করছি। ফলে আমাদের জাবেদা কয়টা হবে দেখো, দিস এএস ইনক্লুডস মাল্টিপল জার্নালস। তাহলে এখন আমার অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমটা এখন মাল্টিপল জার্নাল রাখবে। আর একটা শুধুমাত্র জেনারেল জার্নাল যেটা ছিল সাধারণ জাবেদা, শুধু এখন সেটা থাকবে না, এখন জাবেদা অনেকগুলো হয়ে গেছে। এক এক শ্রেণীর লেনদেনের জন্য এক একটা জার্নাল, যেটাকে আমরা বলছি বিশেষ জার্নাল, স্পেশাল জার্নাল, বিশেষ জাবেদা বা স্পেশাল জার্নাল, ওকে। তাহলে এআইএস অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে এখন কয়েকটা জার্নাল, মাল্টিপল জার্নাল চলে এসেছে। কি? প্রথমটা হচ্ছে ক্রয় জাবেদা, যার নাম হচ্ছে পারচেজ জার্নাল। এই পারচেজ জার্নাল আমরা কি লিখবো? নাম দিয়ে বোঝা যাচ্ছে, সমস্ত প্রকার ধারে ক্রয়, টু রেকর্ড ক্রেডিট পারচেজেস, ধারে ক্রয়গুলো রেকর্ড করতে হবে। এখন এই পারচেজ জার্নালকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা হচ্ছে মাল্টিপল কলাম পারচেজ জার্নাল। সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল কোনটা আর মাল্টিপল কলাম পারচেজ জার্নাল কোনটা? ওকে, যে পারচেজ জার্নালে কেবলমাত্র ধারে পণ্য ক্রয় রেকর্ড করা হয় তাকে বলা হয় সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। আর যে পারচেজ জার্নালে পণ্য ক্রয়ের পাশাপাশি মাঝে মধ্যে সাপ্লাই ধারে ক্রয় করে সেটাও রেকর্ড করবে। আবার বছরে একবার বা 6 মাসে একবার আসবাবপত্র যদি ধারে ক্রয় করে, অন্য কোনো কিছু যদি ধারে ক্রয় করে, সেটাও যদি এই জার্নালে লেখে তাহলে এটা হয়ে যাবে মাল্টিপল কলাম পারচেজ জার্নাল। কিন্তু নরমালি এই সাপ্লাই ধারে ক্রয়, আসবাবপত্র ধারে ক্রয়, এগুলো একেবারে ছিটাফোটা, একটা দুইটা 6 মাস পর, 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর হয়, এগুলো জেনারেল জার্নালে রেকর্ড করাই ভালো। তাই আমরা কি করব? সিঙ্গেল কলাম পারচেজ জার্নালটাই ব্যবহার করব। এই সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে কি রেকর্ড করব? কেবলমাত্র ধারে পণ্য ক্রয়। প্রত্যেকদিন আমার অসংখ্য ক্রয় হচ্ছে, আমরা সব ধারে ক্রয়গুলোকে ওখানে লিখে দেব, শুধু নাম বসাবো, টাকা বসাবো, ঠিক আছে? তাহলে একটা পেলাম আমরা পারচেজ জার্নাল। এখানে কোনটা রেকর্ড করা হবে? শুধুমাত্র ধারে পণ্য ক্রয় রেকর্ড করা হবে। এরপর দ্বিতীয়টা মেনটেন করব ধারে বিক্রয়, অর্থাৎ সেলস জার্নাল বা বিক্রয় জাবেদা। এই জাবেদা কেবলমাত্র ধারে পণ্য বিক্রয়গুলো রেকর্ড করা হবে। এরপরে আসো নগদের, যে ছিল 4টা ক্যাটাগরি করেছিলাম, নগদের জন্য হচ্ছে আমরা নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ রিসিভ জার্নাল। এই জাবেদাতে আমরা যত ধরনের নগদ প্রাপ্তি আছে সব রেকর্ড করব। এখন নগদ প্রাপ্তি বলতে নগদ কোত্থেকে পেয়েছি? সেবা দিয়ে পেতে পারি, বিক্রি করে পেতে পারি, আবার সেবাও দেয় নাই, বিক্রয়ও করি নাই, আগাম কেউ টাকা দিয়েছে সেখান থেকে পেতে পারি, মালিক মূলধন দিতে পারে, বিনিয়োগের সুদ পেতে পারি, যেখান থেকেই টাকা পাবো সবই এই ক্যাশ রিসিভ জার্নালে রেকর্ড করব, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা রেকর্ড করব। একইভাবে যেখানেই টাকা দেই, টাকা দিলেই, পণ্য ক্রয় করে টাকা দিয়েছি লিখবো, পাওনাদারকে টাকা দিয়েছি লিখবো, বেতন দিয়েছি লিখবো, অর্থাৎ টাকা গেলে রেকর্ড করবো সেটা কোথায়?
ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নালে অথবা ক্যাশ পেমেন্ট জার্নাল। এখানে লেখা আছে ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল, অর্থাৎ আমরা ক্যাশ পেমেন্ট জার্নালও বলি। ওকে, চারটা। এখন এই চারটা জাবেদায় যখন তুমি লেনদেনগুলো দিয়ে দিবা আর হাতে গোনা কয়েকটা মাত্র বাঁচবে, হাতে গোনা যেটা এই চারটা জার্নালের মধ্যে কোনোটা যে লেনদেন এই চারটা জার্নালের কোনোটাতে স্থান পাবে না, সেগুলিকে আমরা যে জাবেদা রেকর্ড করবো সেটা হচ্ছে তোমার সাধারণ জাবেদা বা জেনারেল জার্নাল। তাহলে তোমার এই জেনারেল জার্নাল ভলিউম এতগুলো থেকে এখন জেনারেল জার্নাল ভলিউম হয়ে গেছে এইটুকু, আর বাকিগুলো সব চলে গিয়েছে স্পেশাল জার্নালে। আর স্পেশাল জার্নালে কি করতে হয়, জাবেদা একবারই লিখতে হয়, এরপর শুধু নাম লিখে টাকা বসাতে হয়, নাম লিখে টাকা বসাতে হয়। তাহলে কাজটা আমাদের খুব সহজ হয়ে গেল, দ্রুত হয়ে গেল, এবং যখন সহজ এবং দ্রুত হয়ে যাবে নির্ভুল হওয়ার সম্ভাবনা মানে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, তো আসো এবার আমরা একটু দেখি, একটা উদাহরণ দেখি পারচেজ জার্নালে আমরা কিভাবে রেকর্ড করব। ওকে, আমরা তো জেনারেল জার্নাল জানি, মানে লেনদেন চিহ্নিতকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, এটা আমরা আগের লেকচারেও দেখেছি, তোমরাও জানো। এখন আমরা দেখছি স্পেশাল জার্নালে কিভাবে রেকর্ড করব। প্রথমে তোমাদের জন্য রেখেছি পারচেজ জার্নাল, অর্থাৎ ক্রয় জাবেদা কিভাবে রেকর্ড করব। তাহলে ক্রয় জাবেদা রেকর্ড করার জন্য কোনগুলো রেকর্ড করব, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। তো আসলে তোমাকে কতগুলো ধারে পণ্য ক্রয় দিয়েছে, এখানে দেখো 2009 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তোমার এখানে বলছে এন্টার দ্য ফলোইং ট্রানজাকশনস ইন এ পারচেজ জার্নাল এন্ড পোস্ট দেম ইন এ জেনারেল লেজার এন্ড অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার। এখানে আমরা সামনের দিকে আলোচনা করব জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার। তো প্রথমে আমরা লেনদেনগুলো একটু দেখে নিই। ওকে, জানুয়ারি 1, 2009 এই তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আহমেদ এন্ড কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 42,000। পারচেজ মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজ বলতে কি বোঝাচ্ছে, পণ্য, ব্যবসায়িক পণ্য। তো ব্যবসায়িক পণ্য ক্রয় করেছি কার কাছ থেকে, আহমেদ এন্ড কোম্পানি অন অ্যাকাউন্ট। দেখো আহমেদ এন্ড কোম্পানি নামও বলেছে আবার অন অ্যাকাউন্টও বলেছে। তো যদি নাম বলে অন অ্যাকাউন্ট নাও বলে তাও তুমি ধরে নেবে সেটা বাকিতে। আবার এছাড়া বাকিতে বোঝার আরেকটা উপায় হচ্ছে যে টার্মস দেওয়া থাকবে 210 নেট 30। এর মানে আমরা আগে জেনেছি, আবারও বলছি, 210 নেট 30 মানে হচ্ছে ক্রয় বিক্রয়ের থেকে 10 দিনের মধ্যে দেনা পাওনা পরিশোধ করা হলে 2% ছাড় পাওয়া যাবে, নতুবা 30 দিনের মধ্যে টাকা শোধ করতে হবে। এরকম টার্ম থাকলেও সেটা হচ্ছে ক্রেডিটের টার্ম, বকেয়ার টার্ম। তার মানে এটা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বাকিতে 42,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কার কাছ থেকে, আহমেদ এন্ড কোম্পানির কাছ থেকে ক্রয় করা হয়েছে। এটার যদি আমরা জাবেদা দিতাম নরমাল এন্ট্রি, তাহলে কি হতো আমাদের, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, আহমেদ এন্ড কোম্পানি ক্রেডিট। আবার পারচেজ করেছি মার্চেন্ডাইজ আমানের কাছ থেকে, আবার লিখতাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, আমান এন্ড কোম্পানি ক্রেডিট। এমনি ভাবে আমাকে এই পাঁচটার জন্য 10টা ডেবিট আর ক্রেডিট করতে হতো। এখন আমরা কি করব, এগুলোকে সবগুলোকে এমন ভাবে ডিজাইন করে রেকর্ড করব যেন খুব অল্পতেই আমাদের অল্প কাজই হয়ে যায়। কি করব, যেহেতু সবগুলোই ধারে পণ্য ক্রয়, সবগুলো ধারে পণ্য ক্রয়ের জাবেদাটা কি, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়। আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয়, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা গত ক্লাসে লেকচারে বলেছিলাম, আগের লেকচারগুলোতে আবারও বলছি যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলে পণ্য ক্রয়ের বেলায় পারচেজ ডেবিট করে না, করে কাকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করে। তাহলে প্রতিষ্ঠান কোনটা মেইনটেইন করছে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তার উপরে ভিত্তি করে তোমার জাবেদাটা লিখবা। যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, যে কোনো একটা। তো কোন সিস্টেম ফলো করে, তুমি যখন নিজে একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হবে তখন তো জানবাই। আর যদি কোশ্চেনে দেয় যে তোমাকে স্টুডেন্ট হিসেবে আনসার করতে হবে, তখন তোমাকে কোনো না কোনো ক্লু দিয়ে দিবে যে এই প্রতিষ্ঠান অমুক পদ্ধতি ফলো করে। ওকে, সে অনুযায়ী তুমি দেখবা, পিরিয়ডিক হলে পারচেজ আর পারপিচুয়াল হলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে জাবেদাটা কি দাঁড়ালো, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, এই জাবেদাটা আমরা লিখবো, লিখে এক জায়গায় রেখে দিব। হ্যাঁ, এরপর শুধুমাত্র তারিখ বসাবো, নাম বসাবো, টাকা বসাবো। তাহলে আমার ছকটা কেমন হবে, দেখো ছকটা এরকম হবে। তারিখের জন্য একটা কলাম রাখলাম, এরপরে অ্যাকাউন্ট ক্রেডিটে, কোন অ্যাকাউন্ট ক্রেডিটের মানে কি, দেখো পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, এটা ধারে ক্রয়ের সবগুলো কমন, কিন্তু যে ব্যক্তির নাম কিন্তু সব কমন হবে না, একবার হবে এক্স, একবার ওয়াই, একবার জেড। তাহলে ওই আনকমন অংশটুকু, অ্যাকাউন্টস পেয়েবলের ক্রেডিটের আনকমন অংশটুকু আমরা এখানে বসাবো অ্যাকাউন্টস ক্রেডিটে, মানে এক্স ওয়াই জেড, আহমেদ, আমান, আহমেদ, এই যে নামগুলো এখানে বসাবো। ওকে, এরপর এখানে ইনভয়েস নাম্বারের জন্য একটা কলাম, ইনভয়েস অনেক কোশ্চেনে বলে দেয় যে ইনভয়েস নাম্বার 101, ইনভয়েস নাম্বার 102, এরকম যদি কোশ্চেনে ইনভয়েস নাম্বার দেয়া থাকে তাহলে তুমি এখানে একটা ইনভয়েস নাম্বার লিখবা। আমি একটা কলাম লিখেছি কিন্তু এই কোশ্চেনে ইনভয়েস নাম্বার নেই দেখে লিখি নাই, সো তুমি একটা কলাম রাখতে পারো, যদি দেখো যে কোশ্চেনে ইনভয়েস নাম্বার আছে একটা কলাম রাখবা। এরপর হচ্ছে টার্মস, টার্ম যেটা আছে 210 নেট 30, 110 নেট 30, অনেক সময় এফওবি, শিপিং পয়েন্ট, ডেস্টিনেশন, এগুলো যদি থাকে তাহলে সেগুলো টার্মসের ঘরে লিখবা। এরপরে রেফারেন্স হচ্ছে জাবেদা থেকে যখন প্রতিদিনে পোস্টিং যাবে তখন এই রেফারেন্সের ঘরে টিক দিতে হবে, এখন এখানে কিছু লিখতে হবে না, জাস্ট রেফারেন্সের কলামটা রেখে দিবা। এরপরে মূল জাবেদাটা লিখবা, জাবেদার উপরে লিখে দিবা এই যে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। আমি দুইটা লিখেছি কিন্তু তোমরা কয়টা লিখবা, একটা। ডিপেন্ড করছে কার উপরে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হলে পারচেজ লিখবা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলে শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবা, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট।
জাবেদা লিখে দিলাম, ছক হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যত ধারে ক্রয় আছে সেগুলোকে দেখবো, তারিখ বসাবো, কার কাছ থেকে কিনেছি নাম বসাবো এবং টাকা বসিয়ে দেবো। তো ব্যাক করি। প্রথমটা ছিল আহমেদ এন্ড কোম্পানির কাছ থেকে 42,000 টাকার পণ্য ক্রয় করেছি 1 তারিখে। তাহলে 1 তারিখে আহমেদ এন্ড কোম্পানি 42,000 টাকার পণ্য ক্রয় করেছি। এই যে 1 তারিখ আহমেদ এন্ড কোম্পানি 42,000 টাকার পণ্য ক্রয় করেছি। ওহো, সময় শেষ হয়ে যাচ্ছে। টার্মস হচ্ছে 210 নেট 30। ঠিক আছে? এমনি ভাবে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আমান এন্ড কোম্পানি অন অ্যাকাউন্ট টাকা 17,000। আমান এন্ড কোম্পানির কাছ থেকে আমরা 17,000 টাকার পণ্য ক্রয় করেছি। কাজ কি হবে? তারিখ লিখবো, তারিখ হচ্ছে 2, নাম হচ্ছে আমান এন্ড কোম্পানি, টার্মস হচ্ছে 310 নেট 30, টাকা হচ্ছে 17,000। তাহলে এমনি ভাবে জাস্ট তারিখ বসাবো, নামগুলো বসাবো, টার্মস গুলো বসাবো, টার্মস থাকলে বসাবো আর টাকাগুলো বসাবো, যোগ করে দিব, হয়ে গেল। তেমনি ভাবে এখানে মাত্র আমরা কয়টা লিখেছি? 5টা। যদি 100টাও হয় তাহলে চিন্তা করো, শুধু 100টা তারিখ লিখবা, নাম বসাবা, টাকা বসাবা, তোমার হয়ে গেল, জার্নাল করা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল তোমার পারচেজ জার্নাল। এখন যেটা কি করতে হবে, মাসের শেষে তোমার এই যে টোটাল টাকাটা আছে 1,15,000, এই টোটাল টাকাটার উপর এটা কিন্তু স্পেশাল জার্নাল, বিশেষ জাবেদা। এখান থেকে একটা জেনারেল জার্নাল দিতে হবে। যদি কোশ্চেনে চায় দিবা, না চাইলে দিতে হবে না, বাস্তবে দিতে হবে, কিন্তু কোশ্চেনে না চাইলে দেওয়ার দরকার নেই। জেনারেল জার্নালটা কি হবে? এই 1,15,000 টাকার উপরে জেনারেল জার্নাল হবে এই যে এরকম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অথবা পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে আসো আমরা একটু জেনারেল জার্নালে চলে যাচ্ছি। এই যে জেনারেল জার্নাল, যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1,15,000। তারিখ কোনটা হবে? তারিখ হবে ওই মাসের শেষের তারিখ। যদি জানুয়ারি হয় জানুয়ারি 31, যদি ফেব্রুয়ারি হয় ফেব্রুয়ারি 28। এই জন্য আমি তারিখটা লিখি নাই, বলে দেওয়ার জন্য যে ওই মাসের শেষের তারিখে। ঠিক আছে? শেষের তারিখ। যদিও তোমার ট্রানজাকশন 15 তারিখে শেষ হয়েছে, কিন্তু তোমাকে এখানে জেনারেল জার্নালটা দিতে হবে ওই মাসের শেষ তারিখে। ওকে, আচ্ছা, এরপরে যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে এন্ট্রিটা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে? এইগুলো তোমার জেনারেল জার্নাল। এখন জেনারেল লেজারে কি কি হবে? জেনারেল জার্নালে যা যা হয়েছে, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, দুটো অ্যাকাউন্ট আছে, দুটো জেনারেল লেজার করবা, পারচেজ অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। আর লেজার তো প্রস্তুত করতে আমরা জানি। ধরো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আছে 1,15,000, আমরা যাব এই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 1,15,000, অপোজিট অ্যাকাউন্টের নাম লিখবো অ্যাকাউন্টস পেয়েবল, লিখে টাকা ব্যালেন্সের ঘরে বসিয়ে দিব। এই ব্যালেন্সে আমরা এখানে ডেবিট ক্রেডিট পাশে লিখে দিয়েছি। ইচ্ছে বলে ব্যালেন্সে দুটো কলাম করতে পারো, ডেবিট ক্রেডিট। যদি ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট ঘরে বসাই দিবা, ডেবিট ব্যালেন্স হলে ডেবিট ঘরে বসাই দিবা। আর এখানে আমরা একটা কলাম রেখেছি, তাই পাশের নাম লিখে দিয়েছি ক্রেডিট আর ডেবিট। ঠিক আছে? অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট আর পারচেজ বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। তো জেনারেল জার্নাল থেকে লেজার পোস্টিং আমরা জানি এই এইভাবে হবে। অ্যাকাউন্টস পেয়েবল কি ছিল? ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের ক্রেডিট দিকে 1,15,000, এখানে হবে অপোজিট অ্যাকাউন্টের নাম পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা থাকে আর কি। টাকাটা আবার ক্রেডিট 1,15,000, ব্যালেন্সের ঘরে 1,15,000 ক্রেডিট হয়ে যাবে। ওকে, এরপরে চলে আসো অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার। এই সাবসিডিয়ারি লেজার কাকে বলে? দেখো, আমরা যেখানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করেছি 1,15,000 টাকা, এদিকে দেখো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1,15,000। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আমি কে আমার কাছে কত টাকা পায়। আমরা কিন্তু আহমেদের কাছ থেকে কিনেছি, আহসানের কাছ থেকে কিনেছি, আমানের কাছ থেকে, তিনজন পাওনাদার, কে কত টাকা পায় সেটা কিন্তু এখানে ডিটেইলস লেখা নেই। এখন কি করতে হবে? অ্যাকাউন্টস পেয়েবলের একটা সাবসিডিয়ারি ভেঙে ভেঙে লেজার করতে হবে নামে নামে। নাম কয়টা ছিল? 3টা, আহসান, আমান এবং একটা কি যেন ছিল, আহসান ছিল, আমান ছিল, আর ছিল হচ্ছে আহমেদ। ঠিক আছে? আহসান, আমান, আহমেদ, এই তিনজনের নামে আমরা অ্যাকাউন্ট করে ফেলবো। এবং ওদের অ্যাকাউন্টটা কিরকম হবে? এই অ্যাকাউন্টস পেয়েবলের সাবসিডিয়ারি লেজার। তাহলে যে অ্যাকাউন্টস পেয়েবল যেটা দেখতে পাচ্ছ, যে অ্যাকাউন্টস পেয়েবল এর সাবসিডিয়ারি লেজার হবে। তাহলে সাবসিডিয়ারি মানে হুবহু এরকম হবে। এই অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে আহসান। ওকে, তারপর এখানে ক্রেডিট দিকে টাকা ক্রেডিট দিকেই বসবে, শুধু আহসানের যত টাকা আছে তত টাকাটা বসবে, টোটাল টাকাটা বসবে না। তাহলে দেখো তো আহসানের কত টাকা আছে, এই যে দেখো। এই আহমেদের দেখো, আহমেদের কত টাকা আছে? মাত্র 42,000 টাকা আছে আহমেদ। তাহলে আহমেদের নামে মাত্র 42,000 টাকা বসবে। ওকে, তাহলে যাই দেখি আহমেদ, এই যে দেখো আহমেদ এন্ড কোম্পানি, এই যে 1 তারিখে ছিল 42,000 টাকা, আর একটা ছিল 12 তারিখে 20,000 টাকা। আহমেদের যখন করবো তখন আহমেদের যত টাকা আছে পার্টিকুলার টাকা লিখবো। আবার যখন আহসানেরটা করবো তখন আহসানের যত টাকা আছে তত টাকা লিখবো। আবার আমানেরটা যখন করবো আমানের যত নামে নামে যে টাকা আছে সে টাকা, টোটাল টাকাটা না। অ্যাকাউন্টস পেয়েবল হুবহু এটা হবে সাবসিডিয়ারি লেজার নামে নামে। জাস্ট অ্যাকাউন্টস পেয়েবল যেভাবে করেছো সেভাবেই করবা, শুধু অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় শুধু নামটা ইউজ করবা, আর টাকাটা টোটাল না বসিয়ে যার যার নামেরটা করছো তার নামের থেকে গিয়ে টাকাটা নিয়ে আসবা। ওকে, যেমন ধরো আমি আরেকটু দেখাই, অনেক পিছনে যেতে হচ্ছে। এই যে দেখো, আমানের সাথে 2 তারিখ, একটা 2 তারিখে ট্রানজাকশন হয়েছে, একটা 20 তারিখে হয়েছে। 2 তারিখে একটা পোস্টিং যাবে 20,000 টাকা, আর হচ্ছে 20 তারিখে একটা পোস্টিং যাবে 16,000 টাকা। এমনি ভাবে আহমেদের সাথে একটাই ট্রানজাকশন হয়েছে না, আহমেদের সাথে দুইটা হয়েছে।
দুইটা হয়েছে, 1 তারিখে হয়েছে 42,000 টাকা এবং 12 তারিখে হয়েছে 20,000 টাকা। এমনি ভাবে টাকা দেখে দেখে যেভাবে ট্রানজাকশন হয়েছে সেভাবে তারিখ অনুযায়ী যাবে। হয়ে গেল সাবসিডিয়ারি লেজার। এখন আমরা দেখব During January 2009, the following sales on account made by Messrs. Jahid Traders. Messrs. Jahid Traders এর সাথে আমরা এই নিম্নলিখিত বিক্রয়গুলো করেছি। এবার দেখো পারচেজ জার্নাল থেকে আমরা চলে এসেছি সেলস জার্নালে। একই সিস্টেম, শুধু পার্থক্য হচ্ছে পারচেজ জার্নাল লিখেছিলাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে লিখবো আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর এখানে আমরা লিখেছি দেখো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলস এর বেলায় দুইটা প্রাইস থাকে, একটা কস্ট প্রাইস আর একটা হচ্ছে সেলস প্রাইস। অর্থাৎ পারপিচুয়াল সিস্টেম যখন ফলো করে তখন পণ্য বিক্রির সময় দুইটা প্রাইস দেয়, কত দামে বিক্রি করেছি এবং এই বিক্রিত পণ্যের কেনা দাম কত ছিল, কস্ট অফ গুডস। তো এরকম পারপিচুয়াল থাকলে তোমার এরকম হবে, দেখো একটা এক্সট্রা কলাম হবে। যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয় শুধু সেলস প্রাইস থাকবে, তখন শুধুমাত্র এই কলামটা হবে। আর যদি পারপিচুয়াল হয় তখন কস্ট প্রাইসও থাকবে, কস্ট প্রাইসের জন্য আরেকটা হবে। ওকে, যাবে কি হবে, ডেট তো থাকবেই, অ্যাকাউন্টস ডেবিটেড মানে অ্যাকাউন্ট রিসিভেবলের নাম যার যার ডেবিট সেটা লিখতে হবে, টার্মস অ্যাজ ইউজুয়াল, রেফারেন্স অ্যাজ ইউজুয়াল, ইনভয়েস নাম্বার থাকলে লিখতে হবে, তাই যেখানে ইনভয়েস নাম্বার আছে তাই ইনভয়েস নাম্বার লিখেছি। এরপর হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে একটাই। আর যদি পারপিচুয়াল হয় তাহলে এক্সট্রা একটা দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, এখানে কোন টাকাটা বসবে, কস্ট প্রাইসটা বসবে। তাহলে আসো আমরা একটু দেখি। সোল্ড মার্চেন্ডাইজ টু ফরিদ ব্রাদার্স, ফরিদ ব্রাদার্স এর কাছ থেকে বিক্রি করেছি 20,000 টাকার পণ্য, এটার কস্ট প্রাইস ছিল 16,000। তাহলে জানুয়ারি 1 ফরিদ ব্রাদার্স ওকে 20,000 টাকার পণ্য বিক্রি করেছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, শেষ। যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হতো এখানেই শেষ, কিন্তু যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং কস্ট প্রাইসও আছে তাহলে কস্ট প্রাইসটা বলবে এখানে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এমনি ভাবে তারিখ অনুযায়ী নামগুলো বসাবা এবং টাকাগুলো বসাই দিবা, হয়ে গেল সেলস জার্নাল, সিম্পল। এরপরে অ্যাজ ইউজুয়াল তুমি লেজার গুলো করবা, লেজার গুলো আমি আর দেখাই নাই। ওকে, এখন চলে এসেছি আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে। এখানে একটু মনোযোগ দিয়ে দেখবা, ক্যাশ রিসিপ্ট জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদাটা পারচেজ জার্নালে তো একটাই ছিল, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি কিন্তু অনেকগুলো সোর্স থেকে হতে পারে, তাই এখানে তোমার ডেবিট ক্রেডিটের ঘরটা একাধিক হবে। হ্যাঁ, তো আমি আগে তোমাদেরকে একটু ঘরটা দেখে আসতেছি। ডেট তো থাকবেই। আচ্ছা, এটা কি ক্যাশ রিসিপ্ট জার্নাল, তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা যদি হয় তাহলে ক্যাশ আমরা পাচ্ছি, নগদ প্রাপ্তি ক্যাশ ডেবিট, তাহলে ডেবিট দিকে হবে ক্যাশ, সেই সাথে হবে ডিসকাউন্ট, ক্যাশের সাথে সাথে ডিসকাউন্ট যাবে, কারণ অনেক সময় যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই তখন কিছু ছাড় দিতে হয়, আর ছাড় দিলে সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, আর ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে খরচ, খরচ হবে কি ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট অ্যালাউডও ডেবিট হবে। ওকে, তাহলে ডেবিট দিকে হবে ক্যাশ এবং ডিসকাউন্ট অ্যালাউড। আর ক্রেডিট দিকে কি কি হবে দেখো, আমরা টাকাটা পাচ্ছি কোত্থেকে টাকা পেতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোত্থেকে টাকা পাই, যদি নগদে বিক্রি করি তাহলে সেলস থেকে টাকা পাবো, আর যদি বাকিতে বিক্রি করে থাকি তাহলে দেনাদার সৃষ্টি হচ্ছে, সে আজ হোক কাল হোক টাকাটা দিয়ে দিবে, যখন দিবে তাহলে দেনাদারের কাছ থেকে টাকা পেলাম, এই দুইটা মেজর সোর্স। এছাড়া কোত্থেকে টাকা পেতে পারি, মালিক ক্যাপিটাল বাবদ দিতে পারে বছরে একবার, বিনিয়োগের সুদ পেতে পারি বছরে একবার, মাসে একবার, তাহলে এগুলো ছিটা ফোটা, এগুলোর জন্য আদার্স অ্যাকাউন্ট থাকবে, এগুলোর জন্য আলাদা নাম থাকবে না, শুধু নাম থাকবে সেলস এবং অ্যাকাউন্টস রিসিভেবল। ফলে আমার জাবেদার ছকটা কিরকম হলো দেখো, ডেট থাকবে অ্যাকাউন্ট টু বি ক্রেডিটেড, ক্রেডিটের মানে হচ্ছে কোন খাত থেকে টাকাটা পেয়েছি ওই অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে, কারণ ক্যাশ তো ডেবিট হচ্ছে, যে খাত থেকে টাকা পাবো তাকে ক্রেডিট করতে হবে। এরপরে ডেবিট দিকে থাকবে ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট, যেহেতু ক্যাশ রিসিপ্ট জার্নাল নগদ প্রাপ্তি যাবে না, নগদ পাবো, তাহলে ক্যাশ হবে ডেবিট, সে সাথে হবে সেলস ডিসকাউন্ট ডেবিট। আর ক্রেডিট হবে যেখান থেকে টাকা পাচ্ছি, সেলস থেকে টাকা পাইলে সেলস ক্রেডিট, দেনাদারদের কাছ থেকে টাকা পেলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর এই দুইটা বাদে অন্য কোথাও থেকে টাকা পেলে আদার অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে সেলস এর বেলায় কি থাকবে, সেলস এর বেলায় কি থাকবে, কস্ট প্রাইস থাকবে, সেটার জন্য আরেকটা এন্ট্রি লাগবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে কস্ট প্রাইসটা লিখতে হবে। তো আসলে আমরা একটা এন্ট্রি দেখে নিই, আমাদের হাতে সময় বেশি নেই। হাবিব মেক্স ক্যাশ ইনভেস্টমেন্ট অফ টাকা 80,000 ইন দ্য বিজনেস। হাবিব ব্যবসায় 80,000 টাকা বিনিয়োগ করেছে, যেহেতু হাবিব বিনিয়োগ করেছে, আমরা টাকা পেয়েছি, ক্যাশ রিসিভ করেছি, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, ক্রেডিট করবো কাকে, তাকে ক্যাপিটাল, তো আমরা তো ক্রেডিট দিকে ক্যাপিটাল রাখি না, ক্রেডিট রাখছি কি অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস, তাহলে স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট রিসিভেবল বসবে না, সেলসও বসবে না, তাহলে আদার্স অ্যাকাউন্টে গিয়ে বসবে। ওকে, তাহলে আদার অ্যাকাউন্টে বসলো, এটা কোন নামটা কি ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল হবে ক্রেডিট। তাহলে দেখো এই যে দেখো ক্যাশ ডেবিট 80,000 আর আদার অ্যাকাউন্টে গিয়ে বসেছে 80,000। এখন এই আদার বলতে কি বুঝে, অনেক নাম হতে পারে, কি নাম, ক্যাপিটাল, এই এখানে লিখবা ক্যাপিটাল, ওই যে অ্যাকাউন্ট ক্রেডিটেড লেখা আছে এখানে লিখবা ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে টাকা পাঠিয়েছে। ওকে, এরপরে দেখো ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 60,000, কস্ট 50,000, নগদ বিক্রি করেছি 60,000, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এদিকে দেখো এই যে ক্যাশ ডেবিট 60,000, এই যে সেলস ক্রেডিট 60,000 হয়ে গেল। এটা কেনা দাম 50,000, কেনা দাম কোথায় লিখবো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট 50,000।
তো এমনি ভাবে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালটা করবো। আমাদের হাতে সময় নেই, এই জন্য আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এমনি ভাবে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল করবো এবং ক্যাশ পেমেন্ট জার্নালটা আমরা আজকে দেখাতে পারলাম না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা দেখিয়ে অন্য লেকচারটা শুরু করবো। এটা ছিল ক্যাশ পেমেন্ট জার্নাল। তোমরা ইউটিউবে দেখবে, এই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি, এটা যেন পরবর্তী তোমরা বারবার দেখে পজ দিয়ে একটু দেখে নিতে পারো। ওকে, কেউ কোনো কোশ্চেন করবে? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আর কোনো কোয়েরি আছে?